Here comes a Brazilian. Great skill, wonderful quick feed from Neymar. He's still going here. Fantastic skill, isn't it, from Neymar? ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে যারা ট্রফি দিয়ে নয়, বরং তারা কি হতে পারতেন সেই আক্ষেপ দিয়ে মনে রাখা হবে। পেবে তাকে বলেছিলেন তার উত্তরসূরি, রোনালদিনিও বলেছিলেন এই ছেলেটি আমাকেও ছাড়িয়ে যাবে, আর লিওনেল মেসি তাকে নিজের সিংহাসনের উত্তরাধিকারী করতে চেয়েছিলেন। অথচ আজকের বাস্তবতা কি? যিনি হতে পারতেন ফুটবল বিশ্বের পরবর্তী রাজা, কিন্তু তিনি আজ ইতিহাসের পাতায় দ্য প্রিন্স হু নেভার বিকেম কিং নামেই পরিচিত হয়ে থাকলেন। টাকার পাহাড় গড়েছেন ঠিকই, কিন্তু ব্যালেন ডি অর ছোঁয়া হয়নি। আল হিলালের বেডে শুয়ে শুয়ে কোটি টাকা কামিয়েছেন, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে শাসন করতে পারেননি। মাঠের জাদুর চেয়ে বেশি আলোচনায় এসেছেন মাঠের বাইরে নারী কেলেঙ্কারি আর পার্টির জন্য। হ্যাঁ, বলছিলাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের কথা। আজকের ভিডিওতে আমরা জানব নেইমার জুনিয়রের জীবনের সেই মহাকাব্য। জানব 4 মাস বয়সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক শিশুর গল্প, বার্সেলোনার সেই গোপন চুক্তির কথা যা সভাপতিকে জেলে পাঠিয়েছিল, এবং মেসির সেই শেষ অনুরোধ যা নেইমার শোনেননি। জানব 2026 বিশ্বকাপে তার খেলার আসল সম্ভাবনা কতটুকু। সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই গল্পটি আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং হয়তো রাগাবেও। গল্পটা শুরু হয় 1992 সালের 5ই ফেব্রুয়ারি ব্রাজিলের মোগিদাস ক্রুজেসের এক বস্তিতে। বাবা নেইমার সান্তোস সিনিয়র ছিলেন একজন সাধারণ ফুটবলার, আর মা নাদিন দারিদ্র ছিল নিত্যসঙ্গী। কিন্তু নেইমারের জীবন শুরুতেই শেষ হয়ে যেতে পারত। মাত্র 4 মাস বয়সে বাবা মায়ের সাথে গাড়িতে যাওয়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ছোট্ট নেইমার। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছিল, রক্তে ভেসে যাচ্ছিল সব। ডাক্তাররা ভেবেছিলেন শিশুটি আর বাঁচবে না, কিন্তু অলৌকিকভাবে নেইমার বেঁচে যান। সেই দিনই হয়তো উপরওয়ালা ঠিক করেছিলেন এই ছেলেটি সাধারণ কেউ হবে না। রাস্তায় ফুটবল খেলে বড় হওয়া নেইমার 2003 সালে যোগ দেন সান্তোস একাডেমিতে। মাত্র 17 বছর বয়সে যখন তিনি সান্তোসের হয়ে ডেবিউ করেন, তখন থেকেই পুরো ব্রাজিল জেনে যায় নতুন রাজার জন্ম হয়েছে। 2011 সালের ফ্লেমিঙ্গোর বিপক্ষে সেই সোলো গোলটির কথা মনে আছে, যেটা তাকে পুস্কাস অ্যাওয়ার্ড এনে দিয়েছিল? সেই গোলটি দেখেই রিয়াল মাদ্রিদ এবং চেলসি তাকে ব্ল্যাঙ্ক চেক অফার করেছিল, কিন্তু তিনি তখনও ইউরোপে যাননি, থেকে গিয়েছিলেন নিজের দেশে। 2013 সাল নেইমার অবশেষে ইউরোপে আসার সিদ্ধান্ত নিলেন। রিয়াল মাদ্রিদ তাকে আকাশচুম্বী অফার দিলেও নেইমার বেছে নিলেন বার্সেলোনাকে, কারণ একটাই, লিওনেল মেসি। কিন্তু এই ট্রান্সফারের পেছনে ছিল এক অন্ধকার অধ্যায়। অফিসিয়ালি বার্সেলোনা বলেছিল ট্রান্সফার ফি 57 মিলিয়ন ইউরো, কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে আসল অঙ্কটা ছিল প্রায় 88 মিলিয়ন ইউরো, যার মধ্যে 40 মিলিয়ন ইউরোই গোপনে দেওয়া হয়েছিল নেইমারের বাবাকে। এই দুর্নীতির দায়ে বার্সেলোনার তৎকালীন প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকে জেলেও যেতে হয়েছিল। বাবার টাকার প্রতি এই লোভ নেইমারের কেরিয়ারের শুরুতেই এক কালো দাগ ফেলে। বার্সেলোনায় নেইমারের সময়টা ছিল রূপকথার মতো। 2014-15 সিজনে সুয়ারেজ এবং মেসির সাথে মিলে তিনি গড়ে তুললেন ইতিহাসের ভয়ঙ্করতম ট্রায়ো এমএসএন। সেই সিজনে ট্রেবল জিতল বার্সেলোনা, আর নেইমার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। কিন্তু সমস্যা শুরু হলো অন্য জায়গায়। নেইমার যতই ভালো খেলুন, লাইমলাইট সবসময় থাকত মেসির ওপর। 2017 সালের 8ই মার্চ পিএসজির বিপক্ষে সেই ঐতিহাসিক 6-1 গোলের কামব্যাক ম্যাচ। শেষ 7 মিনিটে 2 গোল এবং 1 অ্যাসিস্ট করে অসাধ্য সাধন করেছিলেন নেইমার। তিনিই ছিলেন সেই রাতের আসল হিরো। কিন্তু পরদিন সকালে সব পত্রিকার হেডলাইন এবং আইকনিক ছবিটি ছিল মেসির, যেখানে মেসি ফ্যানদের মাঝে দাঁড়িয়ে আছেন। শোনা যায় এই ঘটনাটি নেইমারের ইগোতে আঘাত করে। তিনি বুঝতে পারেন বার্সেলোনায় থাকলে তিনি কখনোই নাম্বার 1 হতে পারবেন না, সব সময় মেসির ছায়াতেই থাকতে হবে। বার্সেলোনা ছাড়ার আগে মেসি নেইমারকে বলেছিলেন, তুমি কি চাও? তুমি কি ব্যালন ডিওর চাও? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ব্যালন ডিওর জিতিয়ে দেব, তবুও তুমি বার্সেলোনা ছেড়ে যেও না। মেসি চেয়েছিলেন বন্ধুকে সেরা বানাতে, কিন্তু নেইমার বেছে নিলেন প্যারিসের চাকচিক্য আর নিজের আলাদা রাজত্ব। 2017 সালে 222 মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে গেলেন নেইমার। উদ্দেশ্য মেসির ছায়া থেকে বের হয়ে ব্যালন ডিওর জেতা। কিন্তু শুরুতেই তিনি ভুল করলেন। লিগ 1-এর মতো ফিজিক্যাল লিগে ডিফেন্ডাররা তাকে টার্গেট করা শুরু করল।
পিএসজিতে এসেই তিনি দ্বন্দ্বে জড়ালেন এডিনসন কাভানির সাথে পেনাল্টি কিক নেওয়া নিয়ে। ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হলো। 2020 সালে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলেছিলেন তিনি, কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে হেরে কান্নায় ভেঙে পড়েন। সেই হারটি ছিল পিএসজির জার্সিতে নেইমারের ব্যালন ডি'অর জয়ের স্বপ্নের কফিনের শেষ পেরেক। এরপর কিলিয়ান এমবাপ্পের উত্থান নেইমারকে ক্লাবের প্রধান তারকার আসন থেকে সরিয়ে দেয়। পিএসজি ভক্তরা যারা তাকে রাজা হিসেবে বরণ করেছিল, তারাই একসময় তার বাড়ির সামনে গিয়ে স্লোগান দেয়, নেইমার গেট আউট। নেইমারের কেরিয়ারের সবচেয়ে বড় শত্রু প্রতিপক্ষ ডিফেন্ডার নয়, বরং তার নিজের শরীর। পরিসংখ্যান শুনলে আঁতকে উঠবেন। পিএসজিতে থাকাকালীন তিনি প্রায় 50% ম্যাচেই খেলতে পারেননি ইনজুরির কারণে। 2014 বিশ্বকাপ, কলম্বিয়ার জুনিগার সেইফাউল। মাত্র 2 সেন্টিমিটারের জন্য নেইমার প্যারালাইজড হওয়া থেকে বেঁচে যান, কিন্তু তার মেরুদণ্ড ভেঙে যায়। নিজের দেশে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ওখানেই। 2018 এবং 2019 পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ঠিক আগেই পরপর 2 বছর মেটাটার্সাল ভেঙে যায়। বোন ও জন্মদিনের অভিশাপ। অদ্ভুতভাবে প্রতি বছর 11 মার্চ তার বোনের জন্মদিনের আশেপাশে তিনি ইনজুরিতে পড়েন বা সাসপেন্ড থাকেন। এটা নিয়ে ট্রোল হলেও এটি তার প্রফেশনালিত্ব নিয়ে প্রশ্ন তোলে। পেলে রোনালদোর দেশে জন্মানো যে কোনো তারকার জন্য বিশ্বকাপ না জেতাটা পাপের সমান। নেইমার পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড 77 গোল ভেঙেছেন, অলিম্পিক গোল্ড এনে দিয়েছেন, কনফেডারেশন কাপ জিতেছেন, কিন্তু বিশ্বকাপ 2014-তে ইনজুরি এবং 7-1 গোলের লজ্জা। 2018 বিশ্বকাপে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনা হয়েছে তার ডাইভিং এবং মাঠে গড়াগড়ি খাওয়া নিয়ে। পুরো বিশ্ব তাকে হাসির পাত্র বানিয়েছিল। 2022 কাতার বিশ্বকাপ ছিল তার শেষ বড় সুযোগ। ক্রোয়েশিয়ার বিপক্ষে এক্সট্রা টাইমে সেই অবিশ্বাস্য গোলটি করে তিনি পেলের রেকর্ডে ভাগ বসান, কিন্তু টাই ব্রেকারে হেরে যখন ব্রাজিল বিদায় নিল, তখন নেইমারের সেই কান্না দেখে পাথরও গলে গিয়েছিল। তিনি ছিলেন ট্র্যাজিক হিরো, যিনি সব করেও কিছু পেলেন না। ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসির মতো দীর্ঘস্থায়ী না হওয়ার বড় কারণ নেইমারের মাঠের বাইরের জীবন। তিনি পার্টি করতে ভালোবাসেন, এটা দোষের কিছু নয়, কিন্তু রিহ্যাব বাদ দিয়ে রিও কার্নিভালে নাচা বা পোকার খেলা, এগুলো একজন অ্যাথলেটের জন্য মানানসই নয়। সবচেয়ে বড় বিতর্ক তার নারী ঘটিত বিষয়গুলো। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং নাইকি তার সাথে চুক্তি বাতিল করে। কিন্তু সাম্প্রতিক ঘটনাটি ছিল সবচেয়ে জঘন্য। তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডি যখন অন্তঃস্থতা, তখন নেইমার তাকে ঠকিয়ে অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে নেইমার ইনস্টাগ্রামে পাবলিকলি ক্ষমা চান। শোনা যায় তার নাকি এক অদ্ভুত চুক্তি ছিল যে তিনি নির্দিষ্ট কিছু শর্ত মেনে, যেমন কন্ডোম ব্যবহার করা, মুখে চুমু না দেওয়া, অন্য নারীদের সাথে সম্পর্ক রাখতে পারবেন। এই ধরনের মানসিকতা তার ইমেজকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইউরোপের পাট চুকিয়ে মাত্র 31 বছর বয়সে নেইমার পাড়ি জমালেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। ভক্তরা ভেবেছিল হয়তো এখানে তিনি আবার নিজেকে ফিরে পাবেন, কিন্তু বাস্তবতা হলো আরও করুণ। আল হিলালে যোগ দেওয়ার পরপরই ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে তিনি আবারও ভয়াবহ এসিএল ইনজুরিতে পড়েন, প্রায় 1 বছর মাঠের বাইরে। আল হিলাল যখন একের পর এক ট্রফি জিতছে, নেইমার তখন হাসপাতালের বেডে। পরিসংখ্যান বলছে আল হিলাল নেইমারের প্রতি মিনিটের জন্য $1 মিলিয়ন খরচ করেছে। কোচ জর্জে জেসুস বিরক্ত হয়ে তাকে স্কোয়াড থেকেই বাদ দেওয়ার চিন্তা করেছেন। ফুটবল বিশ্লেষকরা এটাকে ইতিহাসের অন্যতম বাজে সাইনিং হিসেবে আখ্যায়িত করেছেন। এখন বড় প্রশ্ন, নেইমার কি 2026 বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্ন নিয়েই এখন চিন্তিত নেইমার ভক্তরা। তবে সৌদির অধ্যায় শেষ করে সান্তোসে চলে আসার পর তিনি আবারও বারবার ইনজুরিতে পড়া শুরু করেন। ইনজুরি যেন তার ডেইলি রুটিন হয়ে গিয়েছিল। তবে তিনি এই ইনজুরি নিয়েই তার শৈশবের ক্লাব সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচিয়ে দিয়েছিল। তাহলে ইনজুরি মুক্ত নেইমার কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখেন। তবে কি তিনি ইনজুরি মুক্ত কখনো হতে পারবেন? এদিকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নাম নেইমার হতে পারে, কিন্তু দলে ফিরতে হলে পারফরমেন্স আর ফিটনেস নিয়েই ফিরতে হবে। 2026 সালে তার বয়স হবে 34। মেসির মতো কি তিনি নিজের শেষ বিশ্বকাপে জ্বলে উঠতে পারবেন, নাকি ইনজুরি আর ফিটনেসের অভাবে গ্যালারিতে বসেই দেখতে হবে দলের খেলা? নেইমার যদি তার জীবনযাত্রায় পরিবর্তন না আনেন, তবে 2026 বিশ্বকাপ তার জন্য কেবল স্বপ্নই থেকে যাবে। শেষ করার আগে নেইমার সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জেনে নিই।
এক, ওয়েস্ট হ্যামের অফার। 2010 সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামই প্রথম নেইমারকে ইউরোপে আনার জন্য বিড করেছিল, কিন্তু সান্তোস তা ফিরিয়ে দেয়। 2, মানি হাইস্ট। নেইমার তার প্রিয় সিরিজ মানি হাইস্ট বা লা কাসা ডে পাপেলে সন্ন্যাসী বা মঙ্ক চরিত্রে অভিনয় করেছিলেন। 3, স্নিকার হেড। নেইমার স্নিকার জুতা জমাতে ভালোবাসেন, তার কালেকশনে কোটি টাকার জুতা আছে এবং তিনি গেমার হিসেবেও বেশ পরিচিত, CSGO খেলেন। 4, 100 মিলিয়নের রেকর্ড। নেইমার ইতিহাসের একমাত্র খেলোয়াড় যার জন্য দুবার 100 মিলিয়ন ইউরোর বেশি ট্রান্সফার ফি খরচ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখলাম এক বিস্ময় বালকের উত্থান এবং এক ট্র্যাজিক হিরোর পতন। আমরা দেখলাম অর্থের লোভ আর ভুল ডিসিশন কিভাবে একটি সোনালী কেরিয়ারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। নেইমার জুনিয়র, যিনি হতে পারতেন সর্বকালের সেরা, তিনি আজ আক্ষেপের আরেক নাম। তার ট্যালেন্ট নিয়ে কারো কোনো সন্দেহ নেই, বল পায়ে তিনি জাদুকর, কিন্তু প্রতিভা থাকলেই যে কিংবদন্তি হওয়া যায় না, তার সবচেয়ে বড় উদাহরণ নেইমার। দর্শকদের কাছে আমার প্রশ্ন, নেইমারের এই করুণ পরিণতির জন্য আসলে কে বা কি বেশি দায়ী? 1, কলম্বিয়ার সেই অভিশপ্ত ইনজুরি। 2, তার লাগামহীন নারী কেলেঙ্কারি ও জীবনযাপন। নাকি 3, বাবার প্ররোচনায় বার্সেলোনা ছেড়ে টাকার লোভে PSG-তে যাওয়া? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। 2026 বিশ্বকাপে কি আমরা আমাদের পুরনো নেইমারকে দেখতে পাবো, নাকি এখানেই শেষ এই জাদুকরের গল্প? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন সব অজানা গল্প জানতে বাংলা কিক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।